আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস নিচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নিয়ে। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কিছু নোট আছে যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। তার আগে আমি কিছু আলোচনা করতে চাই। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কেমনে বের করা যায়, সেটা হচ্ছে শর্টকাট যদি আমরা লিখি তাহলে কি করতে হবে, প্রথমে মালিকের মূলধন কি করতে হবে, যোগ মূলধন বা বিনিয়োগ কি করতে হবে, যোগ করতে হবে, যোগ বিক্রয়, বিক্রয় কি করতে হবে, যোগ করতে হবে, সরি বিক্রয় না, আয়, আয় যোগ করতে হবে, মাইনাস খরচ, খরচ কি করতে হবে, বাদ দিতে হবে, মাইনাস উত্তোলন, উত্তোলন কি করতে হবে, বাদ দিতে হবে, এবং আয়ের অন্য একটি নাম হচ্ছে রেভিনিউ, আয়ের অন্য একটি নাম হচ্ছে রেভিনিউ। এবং উত্তোলন সম্পর্কে কিছু কথা বলতে চাই। উত্তোলনের অনেকগুলো নাম আছে, যেমন আয়কর, জীবন বীমা, প্রিমিয়াম, ব্যক্তিগত খরচ, ব্যক্তিগত খরচ ইত্যাদিকে এক কথায় উত্তোলন বলে। যেমন আয়কর, জীবন বীমা, প্রিমিয়াম, ব্যক্তিগত খরচ, উত্তোলন সবগুলো হচ্ছে একই কথা। আমি আবার রিপিট করি, প্রথমে কি করতে হবে, মূলধন মালিকের বিনিয়োগ যোগ করতে হবে, প্লাস আয় বা রেভিনিউ যোগ করতে হবে, মাইনাস খরচ বাদ দিতে হবে, মাইনাস উত্তোলন, আয়কর, জীবন বীমা, প্রিমিয়াম, ব্যক্তিগত খরচ কি করতে হবে, বাদ দিতে হবে। এবং আমাদের যে নোটটা দিব সেটার মধ্যে আয় এবং খরচ কি কি আছে সেগুলা সম্পূর্ণ একটা ধারণা আছে, সেগুলা দেখে নেবেন। তাহলে আমরা এখন উদ্দীপকে ফিরে আসি। বলছে যে মিস্টার হানিফ 2023 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 80,000 টাকা এবং 40,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করে। জানুয়ারি 2 তারিখে বলছে 10% বার্তায় 30,000 টাকা পণ্য বিক্রয়, 20,000 টাকা পণ্য ক্রয়। জানুয়ারি 5 নগদ উত্তোলন 3,000 টাকা। এই জানুয়ারি 6 অফিস কর্মচারীকে বেতন প্রদান 10,000 টাকা। জানুয়ারি 10 মক্কেলকে আইনি সেবা প্রদান 25,000 টাকা। জানুয়ারি 11 দায় আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আমাদের এখানে প্রশ্ন কি বলছে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা অঙ্কটা একটু শুরু করি। প্রথমে কি বলছে, মিস্টার হানি 2023 সালের জানুয়ারি 1 তারিখে নগদে 80,000 টাকা এবং 40,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে আমরা জানি কি, মালিকের মূলধন বা বিনিয়োগ আমরা কি করবো, যোগ করবো। তাহলে জানুয়ারি 1 একটু চক করবো, জানুয়ারি তারিখ লিখবো, এখন লিখবো কি, মূলধন। মালিকের বিনিয়োগকে আমরা এক করে কি বলি, মূলধন বলি। তাহলে মূলধন কত, 80,000 প্লাস 40,000 টাকা, তাহলে কত হয়, 1,20,000 টাকা। এখন জানুয়ারি 2 থেকে কি বলছে, 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রয় করছে, পণ্য কি করছে, বিক্রয় করছে। তাহলে আমরা জানি যে বিক্রয় কি হয়, বিক্রয়টা আয় না, বিক্রয় করলে আমরা টাকা পাই নাকি টাকা চলে যায়। কোনো একটা পণ্য যদি আমরা বিক্রয় করি তাহলে আমরা টাকা পাই, ঠিক আছে। তাহলে এই বিক্রয়টা হচ্ছে আয়, তাহলে আয় কি হবে, যোগ হবে। এটা হচ্ছে জানুয়ারি 2 প্লাস বিক্রয়, যেহেতু বিক্রয় করলে আয় হয় সেজন্য বিক্রয়টা প্লাস হবে। এখন একটা কথা আছে এখানে, এই বিক্রয়ের উপর 30% বার্তা দিছে। তো আমরা জানি যে ক্রয় বিক্রয় থেকে কারবারের বার্তা কি হয়, বাদ যায়। তাহলে এই 30,000 টাকার উপর 10% বার্তা আমরা কি করবো, বাদ দিব। তাহলে এই 30,000 মাইনাস 30,000 গুণ 10%। তাহলে এই 30,000 থেকে এই 10% বাদ দেবো। আমরা কোনো টাকার উপর
পার্সেন্ট বাদ দেওয়ার একটা সহজ নিয়ম হচ্ছে 10% হলে যেই টাকাটা মূল টাকাটা আছে, যেমন 30,000 টাকা, এই 30,000 টাকার উপর যদি 10% বের করতে হয়, তাহলে আমরা একটা শূন্য মুছে দিব। তার মানে কত টাকা এখানে? 3,000 টাকা। তাহলে এই 30 থেকে 3,000 টাকা বাদ দিলে 27,000 টাকা। কত হয়? 27,000 টাকা যোগ। এখন আসি 3 তারিখে, জানুয়ারি 3 তারিখে কি বলছে? 20,000 টাকার পণ্য ক্রয়। তাইলে আপনি যদি একটা পণ্য ক্রয় করেন, টাকা আসবে নাকি চলে যাবে? তাহলে পণ্য ক্রয় করলে আমাদের খরচ হয়। তাহলে খরচ হলে কি হবে? খরচ হলে বিক্রয়। তাহলে জানুয়ারি 3 তারিখ মাইনাস ক্রয় কত টাকা? 20,000 টাকা। এটা কি হবে? বিয়োগ হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, নাইলে আধুনিক হিসাব বিজ্ঞানে যে কোনো এক জায়গায় মাইনাস আর প্লাস চিহ্নটা দেওয়া যায়, উভয় জায়গায় দেওয়া যায় না। ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এখানে হচ্ছে বিক্রয় যেটা আমরা লিখছিলাম, বিক্রয় হলে যোগ হবে, বিক্রয় ফেরত হলে কি হবে? বিয়োগ হবে। আর এখানে ক্রয়, ক্রয় যেহেতু আছে, তাহলে এই ক্রয়টা আমরা কি লিখবো? ক্রয় যেহেতু খরচ হয়েছে, খরচটা কি লিখবো? বাদ দিব। 20,000 টাকা বাদ দিচ্ছে। এরপর হচ্ছে আসি 5 তারিখে। 5 তারিখে বলছে নগদ উত্তোলন 3,000 টাকা। তাহলে আমরা জানি যে উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, ব্যক্তিগত খরচ, এগুলো কি হয়? সরাসরি বাদ যাবে। তাহলে জানুয়ারি 5 মাইনাস উত্তোলন, উত্তোলন কত টাকা? 3,000 টাকা বাদ। এখানে যদি উত্তোলন না বলে, স্টুডেন্টরা এখানে সমস্যা করে, এখানে যদি উত্তোলন না বলে আয়কর বলতো, তাহলে কি হতো? জীবন বীমা প্রিমিয়াম বললে কি হতো? সেম ভাবে এরকম বাদ যেত। কারণ আমরা জানি যে উত্তোলনের আরো কিছু নাম আছে, সেগুলো হচ্ছে আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, ব্যক্তিগত খরচ ইত্যাদি। ঠিক আছে? এখন আসি 6 নম্বর, 6 তারিখে অফিস কর্মচারীকে বেতন প্রদান। বেতন দিছে, কর্মচারীকে বেতন দিছে মানে টাকা আসছে নাকি চলে গেছে? কর্মচারীকে বেতন দিছে না, এটা টাকা চলে গেছে না, সেটা হচ্ছে কি? খরচ। একটা ব্যবসায়ীর কি? খরচ। তাহলে খরচ আমরা কি করি? বিয়োগ করি। খরচ মাইনাস বেতন। বেতন, বেতন কত টাকা? 10,000 টাকা। এখন আসি 10 তারিখে, মক্কেলকে আইনি সেবা প্রদান 25,000 টাকা। আমরা জানি যে আয় হলে কি হয়? আয় হলে, এখানে লেখা আছে আয় হলে কি হয়? আয় হলে যোগ হয়। আয়ের অপর একটি ইংরেজি নাম হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বা আয়, আয় হলে যোগ হয়। তাহলে আমরা মক্কেলকে আইনি সেবা দিছি, সেবা প্রদান করে কিছু টাকা পাইছি। তাহলে সেবা প্রদানের মাধ্যমে এটা কিছু টাকা পাইলে সেটা সেবায় আয় হবে। ঠিক আছে? তাহলে সেবায় কি হবে? যোগ হবে প্লাস সেবায়। সেবায়ের মধ্যে নগদে অথবা ধারে, উভয় টাকা এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। তাহলে সেবায় হচ্ছে 25,000 টাকা। এটা কি? যোগ হবে। এরপর 11 তারিখ আসি। 11 তারিখে এটা ভালো করে একটু লক্ষ্য করেন। দ্বারে আসবাবপত্র ক্রয়, দ্বারে আসবাবপত্র ক্রয় হচ্ছে কত টাকা? 15,000 টাকা। তো স্টুডেন্টরা কি করে? সবাই হচ্ছে ক্রয় দিকে এটাকে খরচ মনে করে বিয়োগ করে দেয়। আসলে এটা কি একটা খরচ অথবা এটা একটি ক্রয়? না, এটা হচ্ছে আলাদা একটা হিসাব। কি ক্রয় করছে? আসবাবপত্র ক্রয় করছে, কোনো পণ্য ক্রয় করে নাই। পণ্য ক্রয় করে কোনো স্থায়ী সম্পত্তির নির্দিষ্ট কোনো নাম দেওয়া উল্লেখ করা থাকলে সেটা ক্রয়ের মধ্যে যাবে না, সেটা সেই হিসাব হবে। যেমন এখানে তারা আসবাবপত্র ক্রয়, সেটা কি হবে? আসবাবপত্র হিসাব হবে, সেটা কখনোই ক্রয় হিসাব হবে না। তাই এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে না। কেন আসবে না? এটা একটা খরচ না, এটা আসবাবপত্র ক্রয় করছে, এটা স্থায়ী সম্পত্তি। ঠিক আছে? তাহলে সেটা আসবে না। এবার আমরা যোগ বিয়োগ করি। 1,20,000 প্লাস 27,000 মাইনাস 20,000 মাইনাস 3,000 মাইনাস 10,000 টাকা প্লাস 25,000 টাকা। তাহলে আমাদের কত আসে? 1,39,000 টাকা। 1,39,000
39,000 টাকা মালিকানা সত্ত্ব। তাহলে বোঝা গেছে ক্লাসটা। আমি আবার একটু রিপিট করি। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার একই কথা। সেটা আপনাকে মালিকানা সত্ত্ব বলতে পারে, স্বত্বাধিকার বলতে পারে। মালিকানা সত্ত্ব বের করার নিয়মটা কি? মালিকের মূলধন বা বিনিয়োগ সেটা যোগ হবে প্লাস আয় যেগুলো আছে, ব্যবসায়ের আয় যেগুলো আছে সেগুলো যোগ হবে, ব্যবসায়িক খরচ যেগুলো আছে সেগুলো কি হবে? বিয়োগ হবে, এবং উত্তোলন বিয়োগ হবে। তাহলে আমরা এই অঙ্কটা থেকে যোগ বিয়োগ করে 1,39,000 টাকা পাইছি। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।